রুমের সাথে অ্যাটাচড মিনি ছাদটার রেলিংয়ের পাশের বেঞ্চিতে টায়রা দু পা দুদিকে দিয়ে বসে পা দুলিয়ে মনের সুখে ডেইরি মিল্ক খাচ্ছে। এটা তার সবথেকে প্রিয় জিনিস। যখন সে এটা খায় মনে হয় স্বর্গে আছে। মাঝে মাঝে তো ভাবে এই ডেইরি মিল্কগুলো বাসায় পুষবে, কিন্তু পর মুহূর্তে ভাবে ইসস, ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করলে খাবে কি? টায়রা তার স্বর্গীয় মুহূর্ত থেকে বেরিয়ে এলো রুমের ভেতর থেকে কারোর থাই গ্লাসটা সরিয়ে ছাদে আসার শব্দে। সেদিকে তাকাতেই দেখল তিতলি হাঁপাচ্ছে। টায়রা ভাই চলে এসছে, জলদি যা, নয়তো কপালে তোর দুঃখ আছে। তিতলির কথা শুনে আর এক সেকেন্ডও দাঁড়াল না। স্বাদের ডেইরি মিল্কগুলো সে খানেই ফেলে দিয়ে দৌড় সোজা রান্নাঘরে। সেখান থেকে উইথাউট সুগারের এক কাপ কফি নিয়ে এক ছুটে দাঁড়ালো লাজুকের রুমের সামনে। এই ঘরটা টায়রা জমের ঘর বলে মনে করে, আর জমটা যে লাজুক সেটাও সে মনে প্রাণে বিশ্বাস করে। দরজায় নক করতেই ভেতর থেকে ভারী আওয়াজ এলো, কাম। সুরা পরে বুকে ফু দিয়ে ধীর পায়ে দরজা খুলে ভেতরে ঢুকল টায়রা। তার হাত পা কাঁপছে, সাথে হাতের মগটাও। যে কেউই দেখলে ভাববে টায়রা অকারণে এত ভয় পাচ্ছে। কিন্তু না, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। টায়রার মনে হয় কোনো একদিন এই ঘরে লাজুকের বিকট গর্জনে হার্ট ফেল করে সে প্রাণ হারাবে। হঠাৎ এক গর্জনের আওয়াজে টায়রা শটাং করে সামনে তাকাল। স্বয়ং যমরাজ রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। কি হলো, কফিটা না দিয়ে কোনো ভাবনায় আছো? কিছু না বলে ঢোক গিলে কাপা কাপা হাতে মগটা লাজুকের কাছে এগিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়াল। দু পা দিয়ে শক্ত করে ফ্লোর চেপে ধরে আছে, কারণ যে কোনো সময় কাঁপতে কাঁপতে ওপরে টরে যেতে পারে। আর তার প্লাইড স্বরূপ লাজুকের ওই শক্ত হাতের একটা চর। আমি কি এক্ষণ যা? কথাটা শেষ করার আগেই লাজুকের ভারী আওয়াজ শোনা গেল, ক্লাস শেষে কোথায় যাওয়া হয়েছিল আজ? ব্যাস হয়ে গেল। এটারই ভয় পাচ্ছিল সে। নির্ঘাত লাজুক খবর পেয়ে গেছে ক্লাস শেষে যে সে বন্ধুর বাসায় গেছিল। নিনিনিহার এর বার্থডে ছিল তাই গিয়েছিলাম। কথাটা বলেই ভয় চোখ খিচে ঠোঁট চেপে হাত পা শক্ত করে দাঁড়িয়ে পড়ল। এই বুঝি লাজুক বিকট জোরে চিৎকার করে তার গালে ঠাস ঠাস চর বসাবে। কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত করে দিয়ে লাজুক বলল, আগে থেকে যেন কখনো কাউকে না জানিয়ে বন্ধুর বাড়ি না যাওয়া হয়। নিচের দিক তাকিয়ে ঘাড় নাড়ল টায়রা। টায়রার দিকে নীরবে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাজুক বলল, নাও ইউ গো। টায়রাকে আর পায় কে? তড়িৎ গতিতে লাজুকের রুম থেকে বেরিয়ে এই বুকে থুরথুরি দিল, আর জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলল। হাত পা ভীষণ রকমের কাঁপছে তার। এই মুহূর্তে কোথাও বসাটা খুব প্রয়োজন তার, কখন না জানি অজ্ঞান হয়ে যা। নিজের রুমে গিয়ে ধপাস করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আর তার সাথে সাথেই তাকে ঘিরে বিছানায় বসল রিম্পি, রিমি, তিতলি, নিশু। রিম্পি বলে উঠল, টায়রা ভাই কি বকেছে আজও? চোখ বন্ধ অবস্থায় মাথা নাড়াল। আর তা দেখে ভূত দেখার মতো হুমড়ি খেয়ে টায়রার উপরে পড়ল সবগুলো। লাফ দিয়ে উঠে বসে চোখ মুখ কুচকে বিরক্তি চাহনিতে তাকালো তাদের দিকে। আমাকে কি চ্যাপটা পাপড় বানাতে চাইছিস নাকি রে? একে তো তোদের ভাই যমরাজের রুম থেকে প্রাণ হাতে করে বেরিয়েছি, কোথায় একটু পানি টানি খাওয়াবি তা না চিরে চ্যাপটা করে দিল রে। হ্যাঁ রে শোন না, আমরা তো ভেবেছিলাম ভাই আজ তোর 12টা বাজাবে, কিন্তু তুই তো বললি কিছুই করেনি। এমনটা কেমনে হলো? নিশুর কথা শুনে চোখ উল্টে ওর দিকে তাকিয়ে বলল, কেন রে, আমাকে সুস্থভাবে দেখে কি তোদের হজম হচ্ছে না নাকি? মুখ বেঁকিয়ে যেমন খাটাস ভাই তেমনি তার বোনেরা। তিতলি হাসতে হাসতে বলল, এই কথাটা পারলে ভাইয়ের সামনে বলিস তুই। তিতলির কথা শুনে সবাই হিহি করে হেসে উঠল। টায়রা অসহায় মুখ করে তাকিয়ে রইল তাদের দিকে, কারণ সেও জানে বকা দেওয়া তো দূরে থাক, জীবনেও লাজুকের চোখে তাকিয়েও কথা বলতে পারবে না।
এখানে যবে থেকে এসেছে তবে থেকে লাজুকের রাগের শিকার হয়েছে সে। লাজুকের সব রাগ যেন টায়রাকে দেখেই বেরিয়ে আসে। আর আজ যেমন লাজুক অফিস থেকে ফিরতেই তাকে কফি নিয়ে দিতে হলো, এটা টায়রা যখন এখানে এসেছে তখন থেকেই করছে। কিন্তু নিজের ইচ্ছেই না, লাজুক বলেছে তাই। আর এরকম অনেক কটা ধারা তার উপর বর্ষিত হয়েছে, যা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। না করলেই শেষ, তখন আর দেখতে হবে না। লাজুকের সাথে প্রথম দেখা হয়েছিল যখন টায়রা ক্লাস 9-এর গণ্ডি পেরিয়ে টেনে উঠবে। উঠতি বয়সে তখন প্রথমবার লাজুককে দেখে জীবনের প্রথম বড়সড় ক্রাশটা খেয়েছিল। কিন্তু তখন যদি জানত এই ভয়ঙ্কর সুন্দর চেহারার পিছনে ভয়ঙ্কর রাগী একটা মানুষ আছে, তাহলে সে জীবনেও এমন ভুল করত না। টায়রার মনে হয় সেই প্রথম দেখার দিনটাই ছিল তার জীবনের সবথেকে খারাপ ভালো সময়ে। সেই দেখার পর থেকেই তাকে লাজুকের এই ভয়ঙ্কর রাগ সহ্য করতে হচ্ছে। আর ভালো দিকটা হল, এরপর থেকে জীবনে অনেক সুন্দর কিছু পরিবর্তন এসেছে। সুন্দর একটা পরিবার পেয়েছে, ভালো বন্ধু পেয়েছে। আর কি চাই? পুরনো সেই দিনের কথা মনে পড়ে গেল টায়রার। মৃণাক্ষী নদীর কোল ঘেঁষে ছোট গ্রামটার নামটাও নদীর নামেই নাম রাখা হয়েছিল, মৃণাক্ষী গ্রাম। সেই গ্রামের মেয়েই টায়রা। 9-এর পরীক্ষা শেষ হয়েছিল তখন তার। ক্লাস 10-এ উঠবে তখন। গরমই কাল পেরিয়ে যেমন শীতের কুয়াশায় চারপাশ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে, তেমনি টায়রার মধ্যেও বাচ্চা বাচ্চা স্বভাবটা পেরিয়ে কিশোরী বয়সের একটা আমেজ চলে এসেছে। আজকাল সবকিছুই একটু অন্যরকম অদ্ভুত ভালো লাগে। উঠতি বয়সের নজিরা বোধ হয় এটাই। নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে সে। দক্ষিণা বাতাস, শীতের কুয়াশা ভেদ করে যে রোদের সোনালি রশ্মি এসে গায়ে পড়ছে, তাতেও সে অন্যরকম ভালো লাগা খুঁজে পাচ্ছে। চেনা পরিবেশটাকেই কেমন যেন নতুন করে চিনতে শিখেছে সে। এভাবে সে কখনো অনুভবই করেনি তার চারপাশটাকে। মৃণাক্ষী নদীর কিছুটা পাশেই টায়রাদের বাড়ি। গ্রামের ভিড় এড়িয়ে কিছুটা দূরে, নিরিবিলি পরিবেশে। চারপাশে খোলা ধান ক্ষেত, সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির শব্দে মোহনীয় পরিবেশ। বাড়ির পাশে ওদের যাতায়াতের রাস্তাটা ছিল ক্ষেতের মধ্য দিয়ে চিকন পায়ে চলা ইটের পথ। সেটাকেই নতুন করে পাকা রাস্তা বানিয়েছে। টায়রাদের বাড়ি থেকে কিছুটা এগোতেই বড় একটা কোম্পানি তৈরি হচ্ছে, তাই নাকি এই রাস্তাটা বানিয়েছে। ধান ক্ষেতের মধ্যের এই পথটা ভীষণ পছন্দের টায়রার। কোনো গাড়ি চলাচল শুরু করেনি এখান থেকে, আর মানুষেরও খুব একটা যাতায়াত নেই। রাস্তাটার পাশ দিয়ে কিছু গাছ লাগানো হয়েছে, তাদের মধ্যে কিছু ফুল গাছও আছে। টায়রা অবাক চোখে দেখে যাচ্ছে সেই গাছগুলো। হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে আলতো করে। সিঁড়িরগুলো হাতে লেগে ভিজিয়ে দিচ্ছে। শিরশিরে বাতাসটা গায়ে মৃদু কাঁপনিও ধরাচ্ছে। আজ অদ্ভুত ভালো লাগছে সবকিছু যেন। প্রকৃতির এই মায়াজালের ঘোরে আটকে গেছে টায়রা। হঠাৎ গাড়ির হর্নের শব্দে সোজা হয়ে তাকাতেই দেখল একটা সাদা গাড়ি খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছে। এই ধাক্কা লাগল বলে ভয়ে দুহাত দুদিকে উঁচু করে তুলে দিল। ঠোঁট চেপে, চোখ খিচে বন্ধ করে নিল। গাড়িটা থেমে যাওয়ার শব্দ হতেই প্রথমে এক চোখ খুলল, তারপর আর একটা মেলে তাকিয়ে দেখল গাড়িটা কিছুটা দূরেই থেমে গেছে। বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলল। আজকের মতো প্রাণটা বেঁচে গেল। গাড়ির দিকে তাকাতেই দেখল দরজা খুলে কেউ বাইরে বেরিয়ে আসছে। প্রথমেই নজর গেল পায়ের দিকে। হোয়াইট স্নিকার্স পায়, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট। হাতা কনুই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে একটা ট্যাটু আঁকা, বুকের কাছের দুটা বাটন খোলা। ধব ধবে ফর্সা মুখ, চোখে ব্ল্যাক সানগ্লাস, ডান কানে কালো একটা টপ, চুলগুলো কিছুটা বড় বড়, বাট বেশ সফট। হালকা বাতাসে এলোমেলো হয়ে উড়ছে। চোখ থেকে সানগ্লাসটা খুলে বুকের কাছে শার্টে লাগিয়ে টায়রার দিকে এগিয়ে আসতে লাগল। চোখ যেন চোখ নয়, একটা সমুদ্র। ঘোলাটে হালকা সবুজ চোখ দুটো দেখতেই যেন হার্টবিট বন্ধ হয়ে গেছে টায়রার।
সব মিলিয়ে আস্ত একটা আইটেম যাকে বলে। একটা ভারী আওয়াজ আসতেই চমকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো টায়রা। এই যে পিচ্ছি আহান সাখোয়াতের বাড়ি কোনটা চেনো? পিচ্ছি শব্দটা শুনতাই অটোমেটিক মুখ বেঁকিয়ে গেল টায়রার। এই শব্দটার ওর একদমই পছন্দ না। ওকে কেউ পিচ্ছি বলুক এটা ওর মোটেও পছন্দ না। কিন্তু এই মুহূর্তে কিছু বলতেও পারবে না। এই রাস্তা নিয়ে সোজা চলে যান, ডান দিকের যেই প্রথম বাড়িটা সামনে পড়বে সেটাই আহান সাখোয়াতের। ওকে। টায়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখে সানগ্লাসটা লাগিয়ে আবার গাড়িতে উঠে চলে গেল। গাড়িটার দিকে স্থির সৃষ্টিতে তাকিয়ে রইল সে কিছুটা মুহূর্ত। তারপর সেও ধীর পায়ে বাড়ির দিকে হাঁটা শুরু করল। বাড়িতে ঢুকতেই উঠোনে সেই সাদা গাড়িটা নজরে এলো টায়রার। তারপর ঘরের ভিড়তে যেতেই টায়রার মা বেরিয়ে এসে বলল, আরে টায়রা তুই কোথায় ছিলি বলতো? দেখ তোর ফুল মা এসেছে। টায়রা তার মায়ের কথা শুনে অবাক চোখে তাকালো তার দিকে। যা তোর বাবার ঘরে আছে তারা। মায়ের কথার সায় দিয়ে মাথা নাড়িয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেল। ভেতরে ঢুকতেই দেখতে পেল বিছানার পাশে চেয়ারে সেই হোয়াইট শার্টওয়ালা লোকটা বসা। টায়রার দিকে স্থির দৃষ্টি তার। সে দিক থেকে নজর সরিয়ে বাবার দিকে তাকাতেই দেখল একজন মাঝবয়সী মহিলা তার বাবার পাশে বিছানায় বসে। ওই তো টায়রা এসে গেছে। টায়রার বাবার কথা শুনে সেই মহিলা টায়রাকে দেখে হেসে উঠে এসে জড়িয়ে ধরল ওকে। কপালে চুমু খেয়ে বলল, আমাকে চিনতে পারছিস? আমি ফুল মা তোর। তার কথার বিনিময়ে মৃদু হাসল টায়রা। ফুল মা বলল, ওই হলো লাজুক, আমার ছেলে। মানে তোর ভাই। ফুলমার কথা শুনে পাশে বসা মানুষটার দিকে তাকিয়ে দেখল, এখনও সে সেই শীতল চাহনিতে তাকিয়ে। কে কেমন আছেন ভাব ভাইয়া? টায়রার প্রশ্নের জবাবে শান্ত স্বরে জবাব দিল, ভালো, তুমি? জি আমিও ভালো আছি। লাজুকের থেকে দৃষ্টি সরিয়ে সে তার ফুলমার সাথে কথায় মেতে উঠল। দীর্ঘ বহু বছর তাদের সাথে কোনো যোগাযোগ নেই টায়রাদের। সবার অমতে টায়রার ফুলমা মানে আহানের একমাত্র ছোট বোন পালিয়ে বিয়ে করছিল। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আজ টায়রার ফুলমা খবর পেল তার ভাই অসুস্থ, তাই সব ভুলে ছুটে এসেছে। কিছুদিন আগেই আহানের একটা মিনি স্ট্রোক হয়। গ্রামেই ছোট একটা চাকুরি করে সে, অত্যন্ত সাদাসিধে তাদের জীবন। বড় মেয়ের 2 বছর আগে বিয়ে হয়েছে, ছোট টায়রা। টানাটানির সংসারে হঠাৎ করে আহানের আবার এরূপ দশা। তাই সংসারের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। টায়রা তার ফুলমার সাথে কথা বলে জানতে পারল লাজুক 1 বছর আগেই ফ্রান্স থেকে ফিরেছে। নামকরা ফ্যাশন ডিজাইনার সে। এখন নাকি বাবার ব্যবসা সামলাচ্ছে। ফ্যাশন ডিজাইনার? তাই তো বলি এত স্টাইলিশ কেন? মনে মনেই কথাটা আওড়াল টায়রা। টায়রার মা ভেতর থেকে চেঁচিয়ে বলে উঠল, টায়রা তোর ফুল মাকে আমাদের আশেপাশটা ঘুরিয়ে দেখা, কত বছর পর এলো। মার কথায় সায়দি এসে লাজুকের মাকে নিয়ে বাবার রুম থেকে বেরিয়ে এলো, সাথে লাজুকও। ড্যাশ। মাটির চুলোয় ভাত রান্না হচ্ছে, আর টায়রা ছোট ছোট লাকড়ি নিয়ে চুলোও ঠেলে দিচ্ছে। উঠোনেই বসে কথা বলছে আহান, লাজুক আর তার মা সাজিদা। তাদের দিকে টায়রা কিছুক্ষণ তাকিয়ে আবার চুলোয় জাল ঠেলাতে ব্যস্ত হয়ে পড়ল। টায়রার মা রান্নাঘরে ঢুকেই টায়রাকে দেখে বলল, যা তাড়াতাড়ি গোসল করে আয়। একসাথে খেতে বসবি। মায়ের কথায় ঘাড় নেড়ে চলে গেল পুকুর ঘাটে গোসল করতে। শীতের দিন, পানি দেখলেও শরীর কাঁপানি দিয়ে ওঠে। কিভাবে নামবে এই পানিতে? ঘাটে বসে পুকুরের পানিতে পা ডোবাচ্ছে, আবার সাথে সাথে উঠিয়ে নিচ্ছে। চকচকে রোদ পুকুর ঘাটে, তাও যেন শীত লাগছে। অনেক সাহস নিয়ে গলার ওড়নাটা খুলে পাশে রেখে, দম বন্ধ করে ইয়া আল্লাহ বলে চোখ খিচে লাফ দিয়ে পড়ল পানিতে। ঠান্ডায় কুকড়ে গেল একদম। চোখ খুলে বড় বড় করে চেঁচিয়ে উঠল, উহহ।
আল্লাহ গো বাঁচাও। সাঁতরে তাড়াতাড়ি ঘাটের কাছে এসে আবার একটা ডুব দিয়ে কোমর সমান পানিতে উঠে দাঁড়াল। রোদের তাপটা গায়ে পড়াতে ভালো লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল জমে বরফ হয়ে গেছে। নিজের দিকে তাকিয়ে দেখল সাদা কামিজটা গায়ের সাথে চিপকে আঁটো হয়ে গেছে। শরীর হালকা কাঁপছে। তাড়াতাড়ি ওঠা দরকার পানি থেকে। ওঠার প্রস্তুতি নিয়ে ঘাটের উপরের দিকে তাকাতেই দেখল ঘাটের সামনে লাজুক দাঁড়িয়ে। তার শীতল চাহনি টায়রার দিকে। লাজুকে দেখতেই লজ্জায় যাই অবস্থায় পড়ল টায়রা। লাজুকের চোখের চাহনি দেখতেই পুরো শরীর শিরশির করে উঠছে। লজ্জায় নিচের দিকে তাকিয়ে টায়রা আবার চোখ তুলে লাজুকের দিকে তাকাতেই দেখল টায়রার থেকে চোখ সরিয়ে ওখান থেকে চলে গেল। স্থিরভাবে দাঁড়িয়ে রইল টায়রা কিছুক্ষণ। আচ্ছা, ওর বুক কেন কাঁপছে? সেদিনের মতো লাজুক আর সাজিদা চলে গেলেও এরপর প্রায় সে আসত মৃণাক্ষী গ্রামে। কখনো আহানকে তার ওষুধ খরচ দিত, কখনো সবার জন্য জামা কাপড় নিয়ে আসত। এরকমন নানান বিষয়ে সে এসেছে এখানে। কিন্তু সব সময়ের ন্যায় সে কখনোই টায়রার সাথে হাসি মুখে কথা বলেনি। শুধু শান্ত দৃষ্টিতে এক পলক দেখে চলে যেত। এভাবেই দিন পার হতে লাগল, আর টায়রারও এসএসসি পরীক্ষার সময় এসে গেল। এই 1 বছরে তার মধ্যে আরও ব্যাপক পরিবর্তন এসেছে। শরীর মন সব দিক থেকেই যেন তর করে বেড়ে উঠছে সে। এর সাথে সাথে পাল্লা দিয়ে কিশোরী মনের নতুন অনুভূতির আকুলতাও। অনেক নাম না জানা অনুভূতি সে ভিড়েছে তার কাছে, যার মানে সে খুঁজে পায় না। ধীরে ধীরে টায়রার এসএসসি পরীক্ষা শেষ হল। আর এলো সেই দিন যেই দিনের পর তার পুরো জীবনের মোড় পাল্টে গেল। আহানের কাছে টায়রার জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে ভালো, তার আর্থিক অবস্থা ভালো। এই সব বিবেচনা করে সে রাজি হয়ে যায় তার নাবালিকা মেয়েকে বিয়ে দিতে। আহানের শারীরিক অবস্থা ভালো না, সংসার ঠিকভাবে চলে না। মেয়ের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হয়। তাই সে টায়রার বিয়ে দিতে রাজি হয়ে যায়। আর ছোট্ট টায়রা বাবার উপরে কোনো কথা বলতে না পেরে রাজি হয়ে যায় বিয়েতে। কিন্তু বিয়ের 3 দিন আগেই লাজুক সাজিদার কাছে জানতে পারে টায়রার বিয়ের কথা। আর তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে টায়রাদের বাড়িতে এসে সোজা টায়রার হাত ধরে নিয়ে যায় তার বাবা মার কাছে। তাদের শুধু একটা কথাই বলেছিল, আমি ওকে নিয়ে যাচ্ছি। কথাটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে টায়রাকে সেভাবেই টেনে নিয়ে গাড়িতে বসিয়ে চলে গেল মৃণাক্ষী গ্রাম থেকে। তারপর থেকে টায়রা এখানেই থাকে লাজুকদের বাড়িতে। এখন সে ইন্টার 2nd ইয়ারে উঠবে। আর তার সমবয়সী এখানে আছে রিমি, লাজুকের বড় চাচার 2 যমজ মেয়ে। তারা বর্তমানে আমেরিকায় সেটেল, কিন্তু মেয়েদের এখান থেকে নিতে পারেনি। তেমনি তিতলি, নিশু লাজুকের 2 ফুপির মেয়ে, তারাও এখানেই থাকে। এরা সবাই প্রায় সমবয়সী, কিছু মাসের ব্যবধান এদের মধ্যে। বাড়ি মাতিয়ে রাখে এই 5 জন। এই বাড়ি সদস্য আরও একজন আছে, সে হল লাজুকের বড় বোন বর্ষা। অত্যন্ত ঠান্ডা মেজাজের আর বুদ্ধিমতী মেয়ে। এখনও বিয়ে করেনি, একজনের অপেক্ষায় সে আজও। সবাই খাবার খেতে ব্যস্ত। যে যার মতন খেয়ে যাচ্ছে, শুধু 2টো মানুষ ছাড়া। ভ্রু কুঁচকে লাজুক তাকিয়ে আছে টায়রার দিকে। আর টায়রা ভয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও খাচ্ছে। একটু আগে যখন রিমি ডাকতে গিয়েছিল খাবার খেতে, ইচ্ছে না থাকায় না করে দিয়েছিল সে। তারই 2 মিনিট পরই লাজুকের ভয়ঙ্কর চিৎকারে ধরফরিয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে হুমড়ি খেয়ে পড়েছিল। এই রকমটা প্রায় হয় ওর সাথে। দিনের মধ্যে আনলিমিটেড ঝাড়ি, চোখ রাঙানি হজম করতে হয় টায়রাকে। আর কখনো কখনো চর থাপ্পড়ও। থাপ্পড়ের কথা মাথায় আসতেই তার বা হাতটা অটোমেটিক বা গালে চলে গেল। এর ফল স্বরূপ আবার ঝাড়ি লাজিকের। গাল থেকে হাত নামাও। তাড়াতাড়ি গাল থেকে হাত নামিয়ে গাল ফুলিয়ে বসে রইল টায়রা। আর ওকে দেখে মিটমিট করে হাসছে লাজুকের কাজিনরা।
এহেম এহেম। গলা খাকারি দিয়ে ছেলেকে কিছু বলার জন্য প্রস্তুতি নিয়ে নিল শাহেদ। টেবিলের সবার নজর আপাতত তার দিকে, কিন্তু সেই তো কাচুমাচু করছে, কি থেকে কি বলবে ভেবে। পাশ থেকে সাজিদা স্বামীকে খোঁচা মেরে কথাটা বলতে বলছে। সাহস করে কিছু বলার আগেই থেমে গেল। যদি আবার আমার বিয়ে নিয়ে কিছু বলার কথা ভেবে থাকেন তাহলে এখানেই থেমে যান। সবার নজর শাহেদের থেকে সরিয়ে লাজুকের দিকে গেল, যে আপাতত খাবার খেতে ব্যস্ত। ছেলের কথা শুনে মুখ চুপসে গেল শাহেদের। এ কেমন কথা লাজুক, তোমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আজ নয়তো কাল বিয়ে করতেই হবে, তাই নয় কি? খেতে খেতেই শান্ত কণ্ঠে জবাব তার। যখন আমার বিয়ে করার সময় আসবে তখন আমি নিজেই জানিয়ে দিব। এই বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন সবাই। টায়রা খাওয়া ছেড়ে লাজুকের দিকে তাকিয়ে, ওর দিকে এক পলক তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, না খেয়ে এদিকে কি দেখছ? সাথে সাথে মাথা নিচু করে ফেলল টায়রা। তারপর দেখা যাবে বাকি সবার উপর রাগ সব ওর উপর ঝাড়বে লাজুক। এতক্ষণ চুপ করে বসে ছোট ভাইয়ের কথা শুনছিল বর্ষা, এবার সে মুখ খুলল। এ কেমন কথা ভাই? তুই আমাদের একমাত্র ভাই, তোর বিয়ে নিয়ে আমাদের কত চিন্তা ভাবনা, কত প্ল্যানিং, আর তুই এই কথা বলছিস? বর্ষার কথায় সায় দিল তিতলি, নিশু, রিম্পি, রিমি। শুধু টায়রা বাদে। হ্যাঁ তো, আমি তো বলিনি বিয়ে করব না, তাই তোদের প্ল্যানিং নষ্ট হওয়ারও কোনো কারণ নেই। এরপর এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না আমি। কথাটা বলে চলে গেল ওখান থেকে। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থেকে শাহেদ বলল, কি ছেলে হয়েছে, বাপের কথাও কোনো তোয়াক্কা নেই। টায়রা ব্রেকফাস্ট করতে রুম থেকে বেরতেই সামনে পড়ল লাজুকের। অদ্ভুতভাবে ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলাচ্ছে। লাজুকের তাকানো দেখে মাথা নিচু করে নিল টায়রা। এসব কি পড়েছ তুমি? নিজের দিকে চোখ বুলিয়ে নিয়ে লাজুকের দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? তুমি কি বাচ্চা মেয়ে যে এইরকম ছোট্ট প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ? আপনি নিজেই তো বলেন আমি পিচ্ছি, তোর সমস্যা কই? টায়রাকে একটা ধমক দিতে গিয়েও থেমে গেল, রাগটাকে কন্ট্রোল করে বলল, আমি পিচ্ছি বলি তাই বলে এই সব ড্রেস পরে ঘুরবে? ঠোঁট উল্টে জবাব দিল। কেন নিশু, তিতলি, রিম্পি, রিমি ওরাও তো সবসময় এমন ড্রেস পরে, ওদের তো কিছু বলেন না? কিছু একটা বলতে যেও থেমে গেল লাজুক। ওরা পরলেও তুমি পরবে না, আর একদম ওড়না ছাড়া আর শর্ট কোনো ড্রেস পরে যেন বাইরে বেরোতে না দেখি। গাল ফুলিয়ে মাথা নাড়ল টায়রা। লাজুক কিছুটা সময় ওর মুখের দিকে তাকিয়ে বলল, ব্রেকফাস্ট করতে এসো। কথাটা বলে লাজুক সিঁড়ি বেয়ে নিচে যেতে লাগল, সাথে টায়রাও। ব্রেকফাস্টের পর লাজুক চলে যেতেই টায়রাকে ঘিরে ধরল রিম্পি, রিমি, তিতলি, নিশু। টায়রাকে গাল ফুলিয়ে থাকতে দেখে নিশু জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, দেখলাম তোকে কি যেন বলছে। কি বলল রে? কাদো কাদো ফেইসে তাকালো টায়রা ওদের দিকে। আমাকে ধমকালো যেন এমন ড্রেস আর না পরি। টায়রার কথা শুনে হাসিতে ফেটে পড়ল সবাই। হাসি থামিয়ে সিরিয়াস মুখ করে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল তিতলি, আচ্ছা ভাই, তো সবসময় আমাদের তুই তুই করে বলে, কিন্তু আজ পর্যন্ত কেউ কখনো শুনেছিস টায়রাকে তুই করে বলতে? তিতলির কথায় মাথা নেড়ে না বলল সবাই। কেন বলে না? ঠোঁট উল্টে জবাব দিল, কি জানি। বিছানায় এক গাদা শপিং ব্যাগ পড়ে আছে, আর রিম্পি, রিমি, তিতলি, নিশু সেগুলো নেড়ে চেড়ে দেখছে। টায়রা সেদিকেই তাকিয়ে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ আগেই লাজুক অফিস থেকে ফেরার সময় এগুলো এনেছে। কিছু লং স্কার্ট, টপস, হাঁটু সমান প্যান্ট, কামিজ, গাউন। এখন থেকে নাকি টায়রাকে এগুলোই পরতে হবে। বাইরে কামিজ আর গাউন ছাড়া কিছু পরা যাবে না, আর বাসায় টপস টি শার্ট পরতে পারবে, এমনটাই বলে গেল টায়রাকে লাজুক। একটা কথা কিন্তু মানতেই হবে, ভাইয়ের ড্রেস সেন্স কিন্তু চমৎকার।
দেখ কি সব লেটেস্ট ডিজাইনের ড্রেস এগুলো। নিশুর মাথায় একটা গাড্ডা মেরে তিতলি বলল, গাধি, এগুলো ভাইয়ের নিজের ডিজাইন করা, সুন্দর তো হবেই। আহহ। মাথা ডলতে ডলতে, বুঝলাম, কিন্তু টায়রা বাড়িতে এইগুলো পরলে প্রবলেম কি বুঝলাম না। আমরাও তো পরি, ইভেন আগে ভাইয়ের গার্লফ্রেন্ডগুলোকে দেখতাম, তারা তো আরো ছোট ড্রেস পরে ঘুরে বেড়াত। নিশুর কথা শুনতেই মুখটা ভার হয়ে এলো টায়রার। রিম্পি লাফিয়ে নিশুর পাশে বিছানায় বসে পড়ল, তারপর জিজ্ঞেস করল, আচ্ছা, প্রায় 2 বছর থেকে ভাইকে কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে দেখিনি। আগে তো ভাইয়ের আগে পিছে মেয়েদের অলওয়েজ দেখা যেত, এখন কি হলো? কি জানি কি হয়েছে। টায়রার কেন জানি বুকের ভিতর হঠাৎ হু হু করে উঠল, কান্না কান্না পাচ্ছে এখন তার। অভিমান হচ্ছে খুব লাজুকের উপর, কিন্তু কেন? সন্ধ্যা পেরতেই টায়রা ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেল। এটা তার রোজকার অভ্যাস, রাত হতেই ছাদে উঠে রাতের আকাশ দেখা। এর মধ্যেই লাজুককে চোখে পড়ল। পুল সাইডে বসে বসে ফাইল চেক করছে, আর ওখানেই ছাদের সিঁড়ি। টায়রা ভেবেই নিজেছে সে আর লাজুককে ভয় পাবে না, তার কথাও শুনবে না। কেন ভয় পাবে? সে বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে? লাজুককে দেখেও না দেখার মতো করে তার পাশ ঘেঁষে সিঁড়ির কাছে যেতেই ডাক পড়ল, এই পিচ্ছি, দাঁড়াও। লাজুকের দিকে ঘুরে চোখগুলো ছোট ছোট করে মুখ বেঁকিয়ে বলল, আমি মোটেও পিচ্ছি না, ওকে যথেষ্ট বড় হয়েছি, তাই পিচ্ছি ডাকবেন না। ও রিয়েলি? কই দেখি কোথা থেকে বড় হয়েছ? কথাটা বলে টায়রার কাছে এগিয়ে যেতে নিলেই লাফ দিয়ে 2 পা পিছিয়ে গেল টায়রা। তা দেখে লাজুক ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হলো, কাছে এসো, চেক করে দেখি কোথায় বড় হয়েছ। লাজুকের কথা শুনে চোখগুলো বড় বড় করে বলল, মানে কি? আমি কি কোনো পোশাক যে পরে দেখে নিবেন ঠিক আছে কিনা? পকেটে 2 হাত ভরে দাঁড়িয়ে বলল, আগে এদিকে তো আসো, তারপর না হয় দেখো কিভাবে চেক করি। ভ্যাবাচেকা খেয়ে গেল টায়রা লাজুকের এরূপ কথায়। আর চোখে লাজুকের মুখের দিকে তাকাতেই দেখল তার চোখে মুখে দুষ্টুমির ছাপ। আপনি আমায় ভয় দেখাবেন না, আমি মমোটেও ভয় পাই না আপনাকে। আচ্ছা তাই নাকি? টায়রা ভয় ভয় বলল, হজ্জা পাই না ভয় আপনাকে। ওকে লেটস সি। কথাটা বলেই টায়রা দিকে এগোতে লাগল। লাজুককে এগোতে দেখে শুকনো ঢোক গিলল টায়রা। এতক্ষণ লাজুকে শুনিয়ে এত বড় বড় কথা বললেও একমাত্র টায়রা জানে এর মধ্যে কোবার হার্ট অ্যাটাক হতে গিয়েও হয়নি। এবার নির্ঘাত হার্টফেল করবেও, তাই আগেই পালাতে হবে এখান থেকে। হুট করেই টায়রা লাজুককে কিছু বুঝতে না দিয়ে খিচে দৌড় লাগাল। এই মুহূর্তের জন্যেও পিছন ফেরেনি, তাহলে হয়তো দেখত লাজুকের মুখের হাসির ছাপ। সকালে ঘুম থেকে উঠে কফি নিয়ে ধীরে ধীরে লাজুকের রুমে গেল টায়রা। কালকের রাতের কাহিনীর জন্য না জানি আবার কি করে। বুক কাঁপছে ওর। সাদা কম্বল মুড়ি দিয়ে উবুত হয়ে ঘুমাচ্ছে লাজুক। টায়রার স্থির দৃষ্টি সেদিকেই। চুলগুলো কপালে লেপ্টে আছে, ফর্সা নাকটা লাল হয়ে আছে। লোকটার ঘুমানোর স্টাইলটাও এত সুন্দর যে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে। গুটি গুটি পায়ে বিছানার কাছে এগিয়ে গেল। হালকা আওয়াজে ডাকতে নিল, ভাই। সাথে সাথে 2 হাতে মুখ চেপে ধরল। লাজুককে ভাইয়া বলে ডাকার মতো ভুল ও আর দ্বিতীয়বার করবে না। একবারেই চরম শিক্ষা হয়েছে। সেদিকে কিছু একটা কারণে টায়রা লাজুককে ডাকতে গিয়ে ভাইয়া বলেছিল, আর তা শুনে লাজুক ভারী আওয়াজ করে বলল, তোমাকে যেন আর কখনো আমায় ভাইয়া বলতে না শুনি। লাজুকের কথা শুনে ঘাবড়ে গিয়ে টায়রা বলল, কিন্তু আপনি তো আমার ভাব ভাইয়াই হন। লাজুক রেগে টায়রাকে ধমক দিয়ে চেঁচিয়ে বলল, কাজিন হই তোমার, আপন ভাই নই। এই পৃথিবীতে সবাইকে নিজের বোন ভাবতে পারবো শুধু তুমি ছাড়া। তোমাকে কখনো নিজের বোন ভাবতে পারবো না, বুঝেছ তুমি? এরপর যেন এমনটা না হয়।
খুব খারাপ লেগেছিল লাজুকের কথায়। কেন তাকে বোন ভাবা যাবে না? সে কি এমন করেছে? লাজুকের এরূপ আচরণে ভয় কুঁকড়ে গেছিল টায়রা। সেদিনের সেই ভয়ঙ্কর রূপ আর দেখার ইচ্ছা নেই। লাজুকের পাশে গিয়ে হালকা আওয়াজে ডাকতে লাগল, এই যে শুনছে, আপনার কফি এনেছি, ঠান্ডা হয়ে যাবে। লাজুক সেই আগের মতোই ঘুম। টায়রা বুকে ফু দিয়ে কাপা কাপা হাতে লাজুককে ধাক্কা দিয়ে ডাকতে লাগল, এই যে উঠুন না, কফি এনেছি। আপনিই তো বললেন এখন যাতে ডেকে দেই। এখন ঘুমাচ্ছেন কেন? ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, ডোন্ট ডিস্টার্ব মি টায়রা, যাও এখান থেকে। আমি উঠলে তোমার কপালে দুঃখ আছে। টায়রা ভয় পেয়ে হাত সরিয়ে দুপা পিছিয়ে গেল। লাজুক এখন এই কথা বলছে, কিন্তু যখন ঘুম ভাঙবে তখন আবার সেই টায়রাকেই বকবে। কিছু একটা ভেবে ওয়াশরুমে গিয়ে আবার ফিরে এলো। তারপর মগের পানি হাতে নিয়ে লাজুকের মুখের উপর ছিটিয়ে দিতেই হুড়মুড় করে উঠে বসল লাজুক। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? হ্যাভ ইউ লস্ট ইয়োর মাইন্ড? লাজুকের চেঁচানি শুনে ভয় টায়রা ততক্ষণাৎ দৌড়ে রুমের বাইরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে এসো তাড়াতাড়ি। টায়রা ভয় মাথা নাড়িয়ে না বলল, আমি সশ্রী। আপনিই তো উঠছিলেন, আর না উঠালে সেই আবার আমায় বকতেন। লাজুক ভারী আওয়াজে বলল, আমি এদিকে আসতে বলেছি টায়রা, আর সেটা এক্ষুনি। টায়রা ঢোক গিলে একটু একটু করে বিছানার কাছে এগিয়ে যেতেই ওর হাতে একটা টাওয়াল দিয়ে বলল, পানিগুলো তাড়াতাড়ি মুছে দেও। টায়রা হা করে তাকিয়ে রইল লাজুকের মুখের দিকে। ও মুছে দিবে? টায়রাকে ঝাড়ি মেরে বলল, কি হলো শুনতে পাও নি কি বলেছি? হবাহা দিচ্ছি তো। অসহায়ভাবে দুপা এগিয়ে লাজুকের সামনে গিয়ে দাঁড়াল। কাঁপছে টায়রা, ভীষণ রকমের। কাপা কাপা হাতে টাওয়ালটা নিয়ে লাজুকের মুখের পানি মুছে দিতে নিয়ে দেখল, ঘোলাটে সবুজ চোখগুলো স্থির হয়ে আছে টায়রার মুখের দিকে। তা দেখে কাপার মাত্রা যেন আরও বেড়ে গেল। আলতো হাতে লাজুকের মুখে স্পর্শ করতেই নিজেই কেঁপে উঠতে লাগল। যেমন তেমন করে মুখের পানি মুছেই সরে এলো লাজুকের থেকে। বুক কাঁপছে ওর। আর একবার লাজুকের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। শ্বাস দ্রুত ওঠা নামা করছে। আমি যাব? টায়রার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল লাজুক। হু যাও। সে কখন থেকে ফোনের দিকে তাকিয়ে ব্লাশিং হচ্ছে রিম্পি। যখন থেকে ফোনে কথা বলে এখানে এসেছে তখন থেকে এটা করে যাচ্ছে। আর ওর এমন আজব বিহেভগুলো অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে টায়রা সহ বাকিরা। হঠাৎ রিম্পির এমন ব্লাশ হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না ও। ওই ঢঙ্গের মাসি। কি হইছে তোর বলতো? তিতলির কথাতে যেন আরো রিম্পির গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে। টায়রা এলিয়েনের মতো চোখ মুখ করে এগিয়ে গেল রিম্পির কাছে। ইউ ওকে না? টায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়াল। বোন আমার কি হয়েছে তোর? তোর হাবভাব দেখে কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। রিমির কথায় রিম্পি মাথা নিচু করে বলতে লাগল, আমাকে নাও কাল বাইরে যাওয়ার জন্য ডেকেছে। ওটা কে? টায়রার কথায় যেন আরো লজ্জা পেল সে। রুরুহান। হোয়াট? সবার একসাথে চেঁচানোতে লাফিয়ে উঠল রিম্পি, অবাক হয়ে সবার দিকে তাকিয়ে। কি হয়েছে? এনিথিং রং? রিম্পির কথা শেষ হওয়ার আগেই চারজন চেঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল রিম্পির গায়ে। এতক্ষণে রিম্পিও বুঝে গেল ওদের এমন রিয়াক্ট করার মানে। রিম্পিকে ছেড়ে দিয়ে টায়রা বলল, বোন আমার ও কি তোকে প্রপোজ করেছে? মুচকি হেসে মাথা নাড়াল। হুমম। একটু আগেই বলল ও নাকি অনেক আগে থেকেই আমাকে লাইক করে, কিন্তু ভয় বলতে পারেনি। কাল দেখা করতে চাইছে আমার সাথে। সো হোয়াট? দেখা করে নে। আরে আমি একা কিভাবে? বাসায় কি বলবো? তোরাও চল না আমার সাথে। নিশু আর রিমি বলল।
তোরা তিনজন চলে যা, আমাদের শপিংয়ে যেতে হবে। ওদের কথা শুনে টায়রা মুখটা কাচুমাচু করে বলল, আমিও যেতে পারবো না, যমরাজ যদি খবর পায় না, আমাকে কেটে কুচি কুচি করে টেস্টি লবণ ছড়িয়ে খেয়ে ফেলবে। আরে ভাই, জানবে না, ও তো অফিসেই চলে যাবে। আর আমরা তো আছি। না না, আমি যাব না। যদি দেখে ফেলে? আরে কিছু হবে না। বোন আমার, প্লিজ একটু হেল্প কর, দেখ আমার লাভ স্টোরিটা শুরু হওয়ার আগেই যেন এন্ড না হয়। মুখটা করুণ করে তাকালো রিম্পির দিকে। প্লিজ। আচ্ছা ঠিক আছে। টায়রাকে জড়িয়ে ধরল রিম্পি। থ্যাংক ইউ বেবি। বিছানায় শুয়ে ভাবতে লাগল টায়রা। রিম্পি ওর থেকে এক ক্লাস উপরে, সেও প্রেমে পড়েছে, কিন্তু টায়রা এখনো বুঝতে পারে না কোনটা ভালো লাগার অনুভূতি আর কোনটা ভালোবাসার। তাহলে হয়তো বুঝতে পারত তার আসক্তিটা কিসের। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে। তিতলি টায়রা আগে আগে হাঁটছে, আর ঠিক তাদেরই পিছনে রিম্পি আর রুহান নিজেদের মতো প্রেমালাপ করতে ব্যস্ত। তা দেখে মজা করছে ওরা দুজন। জিজু, আমার বোনের সাথেই কি শুধু কথা বলবেন? আমাদের সাথে কি কথা বলা যায় না? আফটার অল আমরাও আপনার শালি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শালি মানে তো আধি ঘাড়ওয়ালি। রুহানের কথায় লজ্জায় লাল হয়ে গেল রিম্পি। তিতলি আবারও বলল, শুধু আধি ঘাড়ওয়ালি বললেই তো আর হবে না, খরচা আছে বুঝেছেন। আমরা কিন্তু চারজন আছি আপনার শালি। আজ আমরা দুজন এলাম। তিতলির কথায় সায় দিয়ে টায়রা বলল, হ্যাঁ, আগে আমাদের ইমপ্রেস করেন, দেন আমাদের বোনকে পাবেন, নয়তো মুড়ি খান। কথাটা বলেই হেসে রিম্পিকে টেনে নিজের পাশে নিয়ে এলো। রুহান হেসে উঠে বুকে হাত রেখে মাথা নিচু করে ঝুঁকিয়ে বলল, জো হুকুম মহারানীরা। তো বলেন কিভাবে আপনাদের খেদমত করে নিজেকে ধন্য করতে পারি? তিতলিও রানীদের মতো পাট নিয়ে বলল, তেমন কিছু না, আপাতত আমাদেরকে ফুচকা খাওয়ার ব্যবস্থা করে দিন। ওকে চলুন তাহলে। ফুচকার দোকানে গিয়ে চারজন 4 প্লেট নিল। টায়রা একটা ফুচকা হাতে নিয়ে রুহানের মুখে তুলে দিয়ে বলল, নিন জিজু, শালিকাদের হাতের প্রথম খাবার। রুহান মুচকি হেসে খেয়ে নিল, তারপর তিতলিও খাইয়ে দিল রুহানকে। এবার আমি খাইয়ে দিব। রুহান প্রথমে তিতলিকে খাইয়ে দিয়ে টায়রাকে খাইয়ে দিতে যেই ফুচকা মুখের কাছে নিল, অমনি ঝড়ের গতিতে কেউ টায়রাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর ঠাসস করে একটা শব্দ হল, আর টায়রার বা হাত তার বা গালে। হতভম্ব সবাই দাঁড়িয়ে। রিম্পি সামনে তাকাতেই আতকে উঠল ভয়। লাজুক রক্ষচক্ষু নিয়ে তাকিয়ে টায়রার দিকে। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে। আর বেচারি টায়রা লজ্জায় অপমানে ভয় মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। লাজুকের হঠাৎ এমন কাজে সে নিজেও আহত। কেন মারল তাকে? তাও এত মানুষের সামনে। সবাই কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ লাজুকের আওয়াজ শোনা গেল, রিম্পি তিতলি গাড়িতে ওঠ। লাজুকের কথায় মাথা নাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে পড়ল। ভয় তো তারাও পেয়েছে। রীতিমত রিম্পি কাঁপছে, যদি টায়রার মতো ওকেও এমনভাবে থাপ্পড় দেয়। লাজুককে বিশ্বাস নেই দিতেও পারে। কথাটা ভাবতেই নিজের গালে হাত বোলাতে লাগল। লাজুক টায়রার হাত টেনে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজেও গাড়িতে উঠে পড়ল। মাথা নিচু করে আছে টায়রা, ভয়ঙ্কর অভিমান হচ্ছে লাজুকের উপর। কই এর আগেও তো লাজুক তাকে মেরেছে, তখন তো এমন খারাপ লাগেনি। তবে আজ কেন এত অভিমান হচ্ছে? সে যাই হোক না কেন, আর কথা বলবে না সে লাজুকের সাথে। ঠিক করে ফেলেছে টায়রা। যদি তাকে এতই অপছন্দ তাহলে মৃণাক্ষী গ্রামে রেখে আসলেই পারে। সে তো সেখানেই ভালো ছিল। অন্তত লাজুকের এই ভয়ঙ্কর অত্যাচার থেকে মুক্ত ছিল। লাজুক কয়েকবার বলার পরেও টায়রা সিট বেল না বেঁধে মাথা নিচু করে বসে রইল। তাই সে নিজেই বেল লাগিয়ে দিয়ে ড্রাইভ করতে লাগল।
ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার টায়রার দিকে দেখেছে, কিন্তু সে একবারও মাথা তোলেনি। বাসায় ফিরতেই টায়রা সোজা নিজের রুমে ঢুকে গেল। কেউর সাথে আর কোনো কথাও বলল না। কাঁদতে কাঁদতে চোখ মুখের ভয়ঙ্কর অবস্থা হয়েছে। অনেকবার খাবারের জন্য ডাকা হয়েছে, কিন্তু লাভ হয়নি। দরজা খোলার শব্দ হতেই টায়রা চেঁচিয়ে বলে উঠল, বলেছি না আমি খাবো না। আর কতবার বলতে হবে? এখন কি মাইক নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে বলতে হবে? কারোর কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকাতেই দেখল লাজুক স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। লাজুককে দেখতেই আরও কান্না পাচ্ছে তার ভীষণ রকমের। চোখের পানিগুলো টপ টপ করে গাল গড়িয়ে পড়ছে। মাথা নিচু করে হাত পা গুটিয়ে বসে রইল টায়রা। লাজুক টায়রার কাছে এসে বিছানায় বসে বড় একটা টেডি বেয়ার টায়রার দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য। টায়রা এক পলক টেডিটাকে দেখে মুখ ফিরিয়ে নিল। লাজুক একটা দীর্ঘশ্বাস ফেলে টেডি বেয়ারটা বিছানার পাশে রেখে টায়রার দিকে আর একটু এগিয়ে গেল। দু হাতে টায়রার মুখ তুলে আলতো করে চোখের পানিগুলো মুছে দিল। ফর্সা গাল লাল হয়ে আছে। হাতের বুড়ো আঙুল দিয়ে সেই লাল হওয়া স্থানটা ধীরে ধীরে স্পর্শ করতে লাগল। কেঁপে উঠল টায়রা, ঢোক গিলে চোখ চেপে বন্ধ করে নিল। বুক ধুকধুক করছে তার। শিরশির করছে পুরো শরীর। লাজুকের স্পর্শ করা জায়গাটাও কেমন শীতল হয়ে গেছে। লাজুকের দৃষ্টি টায়রার ফোলা ফোলা চোখের দিকে। নাকটা লাল হয়ে আছে, কান্নার কারণে ঠোঁটগুলোও কাঁপছে। যেটা এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে লাজুকের কাছে। গালে হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে বলেছিলাম যেন কোনো ছেলের সাথে মিশতে না দেখি। আমাকে না বলে কোথাও না যে। কিন্তু তুমি কি করলে? আমার কথা অমান্য করে সেই বাইরে ঘুরতে গেলে। তার উপর আবার একটা ছেলেকে ফুচকা খাইয়ে দিয়েছ, আবার তার থেকে খেতেও যাচ্ছিলে। কিছুক্ষণ চুপ থেকে ফের আমার কথা অমান্য করলে এমনটা আবার হবে। কোনো ছেলের আশেপাশে যাতে না দেখি সে যেই হোক না কেন। টায়রা একদম চুপ। লাজুকের এরূপ কথার মানে সে খুঁজে পায় না। খেতে এসো, সবাই অপেক্ষা করছে। লাজুকের কথায় কোনো রিয়াক্ট করল না টায়রা, সে আগের মতোই বসে। লাজুক ভারী আওয়াজ করে বলল, আমি কিছু বলছি। মাথা নিচু করে জবাব দিল, আমি খাবো না। এই মুহূর্তে লাজুকের একটা ধমক দিতে মনে চাইছিল টায়রাকে, কিন্তু নিজের রাগটাকে গিলে ফেলল। এমনিতেই কেঁদে গাল মুখ ফুলিয়ে ফেলেছে। তাই আর কোনো কথা না বলে হুট করেই টায়রাকে কোলে নিয়ে হাঁটা ধরল। অবাক হয়ে লাফিয়ে উঠে নেমে যেতে চাইল টায়রা। আরে কি করছেন কি? নামান আমাকে, নামান বলছি। দেখেন সবাই দেখবে। প্লিজ নামিয়ে দিন। লাজুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগল। হঠাৎ লাজুকের আওয়াজে থেমে গেল সে। ডোন্ট ফাইট টায়রা। চুপ করে থাকো। লাজুকের আওয়াজেই থেমে গেল সে। সোজা নিচে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল লাজুক টায়রাকে। সামনে খাবারের প্লেট এগিয়ে দিয়ে, তাড়াতাড়ি খাও নয়তো অন্য গালটাও লাল হয়ে যাবে। লাজুকের দিকে নাক ফুলিয়ে তাকালো টায়রা। এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু গালি দিতে মন চাইছে, কিন্তু আফসোস সে পারবে না সেটা করতে। তাহলে লাজুকের বলা কথাটাই সত্যি হয়ে যাবে। রুমে এসেই প্রথমে বিছানায় টেডিটার দিকে নজর গেল। বেবি পিঙ্ক কালারের বড় একটা টেডি। গুটি মেরে ঘুমানোর সময় টায়রার হাইটটাও এর মতোই হয়ে যায়। বিছানায় গিয়ে টেডিটা জড়িয়ে ধরল টায়রা। এটা বেশ পছন্দ হয়েছে তার। তখন তো রেগেছিল তাই তাকায়নি, কিন্তু মনের মধ্যে ঠিকই আকুপাকু করছিল এটা ধরার জন্য। টেডিকে জড়িয়ে ধরে শুয়ে পড়তেই একটা স্মেল এলো নাকে। ভালোভাবে চেক করে দেখল হ্যাঁটা লাজুকের শরীরের গন্ধ। লাজুকের দেওয়া টেডিটা আর তার শরীর থেকেই আসছে স্মেলটা। কেমন যেন ভালো লাগছে টায়রার, বারবার গন্ধটা নিচ্ছে। কেমন জানি মনে হচ্ছে লাজুক তার পাশেই আছে।
ড্রয়িং রুমের সোফায় বসে বারবার হাঁচি দিচ্ছে টায়রা, রুমাল দিয়ে নাক মুছতে মুছতে লাল হয়ে গেছে। চোখগুলোও ফুলে লাল হয়ে আছে। কালকের কাদার ফল এটা। টায়রা বেশি কাঁদলেই তার এমন ঠান্ডা লাগে। হাঁচি হয় শুধু। টায়রার পাশে বসেই মোর্শেদা তার লাল হয়ে যাওয়া গালে হাত বোলাচ্ছে। নাতির কাজে খুবই অসন্তুষ্ট সে। কিছুদিনের জন্য মেয়ে বাড়ি গিয়েছিল। আজ ফিরেছে, এসেই দেখে তার আদরের টায়রার গাল লাল, 5 আঙুলের ছাপ। কেঁদে ঠান্ডা বাঁধিয়ে ফেলেছে। লাজুক সিঁড়ি বেয়ে নিচে নামতেই তিনি বললেন, ছোট সাহেব, তুমি কিন্তু কাজটা একদম ঠিক কর নাই। আমার ছোট্ট পুতুলটার কি অবস্থা করছো দেখছো কি একবার? মোর্শেদার কথা শুনে আর চোখে টায়রার দিকে একবার তাকালো লাজুক, তারপর আবার সোফায় বসে পেপারে মনোযোগ দিল। তা দেখে মোর্শেদা বললেন, তোমাকে ফের যাতে না দেখি আমার পুতুলরে কিছু বলতে। পেপার পড়তে পড়তে জবাব দিল, তোমার পুতুলকে বলে দিও যাতে সেও আমার কথার অমান্য না হয়। মোর্শেদা তাকিয়ে রইল নাতির মুখের দিকে, আর টায়রা অসহায় চোখে তাকিয়ে মোর্শেদার দিকে। দিদুন, আমি উপরে যাচ্ছি। যাও। টায়রা আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিম্পির রুমে গিয়ে ঢুকতেই রিম্পি কাচুমুচু মুখ করে টায়রাকে বলল, আম সরি ইয়ার, আমার কারণে তোকে ভাইয়ের থেকে বকা খেতে হলো। তোর কথাটা শোনা উচিত ছিল আমার। টায়রা আহাত কণ্ঠে বলল, তুই কেন সরি বলছিস? সরি তো আমার বলা উচিত, আমার কারণে তোদের কালকের ডেটটা মাটি হয়ে গেল। রুহান ভাইয়া না জানি কি নাকি ভাবল। ঈশস বেচারা। আরে তুই রুহানের চিন্তা করিস না, ওকে আমি সব বলেছি, ও তো আরো তোর জন্য টেনশন করছে। তুই ঠিক আছিস কি না তার জন্য। তোরা না হয় আবার একদিন চলে যাস ঘুরতে। বেচারা ঠিকমতো তোর সাথে টাইম স্পেন্ডও করতে পারল না। টায়রার কথা শুনে লজ্জা পেয়ে হেসে দিল রিম্পি। তিতলি বলল, ভাই নাকি কাল তোকে একটা টেডি বেয়ার গিফট করেছে? মুহূর্তেই মুখটা গোমরা হয়ে গেল টায়রার। জুতো মেরে গরু দান। হেসে উঠল ওর কথায় সবাই। রিম্পি সিরিয়াস ফেস বানিয়ে বলল, ইয়ার রুহান না আমাকে একটা কথা বলেছে ভাইয়ের ব্যাপারে, কিন্তু আমার একটুও বিশ্বাস হচ্ছে না। হবেই বা কি করে, কোথায় ভাই আর কোথায়, এটুকু বলেই থেমে গেল, আমার মনে হয় না এটা পসিবল। রিম্পির কথা শুনে অবাক হয়ে তাকালো ওর দিকে সবাই। তিতলি আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপারে বলতো? কি বলেছে সে? রিম্পি আর চোখে টায়রার দিকে তাকালো, সেও আগ্রহ ভরা চোখে তাকিয়ে। আসলে আমি এটা শিওর না, তাই তোদের পরেই বলবো। ও কি ভেবে কি বলেছে কে জানে। রিমি বলল, তুইও না, বলবি না যখন, তো এতটুকু বলার কি দরকার ছিল? খালি খালি মনের মধ্যে এখন খুঁত খুঁত করবে। হু। টায়রা রিমির কথা শুনে হালকা হেসে রুম থেকে বেরিয়ে গেল। গালটা এখনো লাল হয়ে আছে। যমরাজ কি শুধু শুধু বলে সে। কি জোরেই না মেরেছে বাবা। ওই জিম করা বডিওয়ালা লোক যদি তার এই তুলোর মতো শরীরে আঘাত করে, তাহলে কি আর তা আস্ত থাকে নাকি? টায়রা ড্রয়িং রুম পেরিয়ে যেতে গিয়ে দেখল সোফায় কিছু লোক বসে আছে। এরা কারা চিনল না ও। কিছু মুরুব্বি টাইপস লোক, সাথে একজন ছেলে। বেশ হ্যান্ডসাম বলা চলে। তবে ছেলে বলা ভুল হবে, সেই বয়স পেরিয়ে গেছে হয়তো কিছু আগেই। তবে তাও ভালো লাগছে। শাহেদ, মোর্শেদা, সাজিদা, লাজুক তারাও আছে সেখানে। আর চোখে লাজুকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল তার সাথে। চোখ নামিয়ে সোজা উপরে বোনেদের রুমে চলে গেল। সেখানে ঢুকতেই দেখল কি নিয়ে যেন জটলা পাকাচ্ছে তারা। কি হয়েছে বলতো? নিচে দেখলাম লোকজন বসে আছে। তোরা আবার এমন করছিস, কাহিনী কি? টায়রার কথা শুনে সবাই এগিয়ে এসে ওকে টেনে বিছানায় বসিয়ে দিল। তারপর রিম্পি বলতে শুরু করল, বর্ষাদির সে ফিরে এসেছে। অবাক চোখে তাকিয়ে টায়রা,
আগা মাথা কিছুই বুঝল না সে। সেটা আবার কে? আরে তুই জানিস না বর্ষাদি কলেজে থাকতে একজনকে ভালোবাসত, যার জন্য এত বছর অপেক্ষা করেছে। হ্যাঁ হ্যাঁ জানি তো। তারা নিজেদের মনের কথা প্রকাশের আগেই হঠাৎ করে ছেলেটা দেশের বাইরে চলে যায়। আর তাদের মাঝে যোগাযোগের কোনো ব্যবস্থাও ছিল না। হুমম, সেই ফিরে এসেছে। কাল নাকি হঠাৎই শপিং মলে দেখা হয়ে যায়। প্রথমে তো দুজনেই ভেবেছিল তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু যখন সে জানল বর্ষাদি বিয়ে করেনি আর সেও করেনি, তখনই সেখানেই দিকে বিয়ে করার জন্য প্রপোজ করে দিল। টায়রা অবাক হয়ে শুনতে লাগল সবকিছু, কেমন যেন ফিল্মের কাহিনীর মতো। দুজন মানুষ একে অপরের মনের কথা না জেনেই অপেক্ষা করে গেছে কবে তাদের দেখা হবে। আর ভাগ্য দেখো ঠিক সেই আবার তাদের এক করে দিল। তিতলি বলে উঠল, জানিস তারা একদিনে নাকি বিয়েরও ডেট জানিয়ে দিবে। টায়রার মুখে হাসি ফুটে উঠল। ইসস, বর্ষাদি এখন কত খুশি না। সে তার ভালোবাসার মানুষটাকে অবশেষে পেয়ে যাচ্ছে। টায়রার কথা শুনে রিম্পি বলল, উফ, আমার যে কবে রুহানের সাথে বিয়েটা হবে। রিমি রিম্পির মাথায় চাটি মেরে বলল, গাধি, এর মধ্যেই বিয়ের জন্য পাগল হয়ে গেলি। প্রেম তো শুরু করলি 24 ঘন্টাও হয়নি, বাবাকে ফোন করতে হবে। টায়রা হাসতে লাগল ওদের কাহিনী দেখে। লাজুকের রুমের পাশ থেকে যাচ্ছিল টায়রা, হঠাৎ কিছু শুনে থমকে গেল সেখানেই। তুই ওকে ভালোবাসিস ভাই, এটা মেনে নে। কি বলছিস দি এই সব? হ্যাভ ইউ গন ম্যাড? ওই পিচ্চি মেয়েটাকে আমি কি করে ভালোবাসতে পারি? ভাই, ভালোবাসা কখনো কোনো কিছু বিচার করে হিসেব করে হয় না। তুই মানিস আর না মানিস, ওই পিচ্চি মেয়েটা নিজের অজান্তেই তোর মনে জায়গা করে নিয়েছে। চুপ করে গেল লাজুক। বর্ষা আবার বলল, তুই ভালোবাসিস ভাই ওকে? শুধু শুধু কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বল? দি প্লিজ, ও একটা নাবালিকা মেয়ে, আমার সাথে কখনো যায় না ওর। আমি ওর লাইফ নষ্ট করতে পারবো না। লাজুকের কথায় একটা চাপা কষ্ট প্রকাশ পেল। তুই এমনটা কেন ভাবছিস বলতো? একবার ওর কাছে নিজের মনের কথাগুলো প্রকাশ করলেই তো পারিস। আর শোন, তুই ওকে যতটা পিচ্ছি ভাবছিস ও ততটাও পিচ্ছি না। মেয়েরা অনেক আগেই অ্যাডাল্ট হয়ে যায়, সব কিছু বুঝতে শিখে। চুপ করে বিছানায় গিয়ে বসে পড়ল। দু হাত দিয়ে নিজের চুলগুলো মুঠি বেঁধে ধরে মাথা ঝুঁকিয়ে নিল লাজুক। ও আমার বোন হয় দি। যেখানে বাকি সবাইকে আমি নিজের ছোট বোনের নজরে দেখি, সেখানে ওকে নিজের বোন ভাবতেও নিঃশ্বাস আটকে আসে। স্বপ্নেও আমি তাকে নিজের বোনের জায়গায় বসাতে পারি না। আমি জানি না কি করব। আমি একটা পিচ্চি মেয়েতে আসক্ত, ভাবতেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। লাজুকের গলাটা কেমন ধরে ধরে আসছিল, কথাগুলো পেছিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পাহাড় সমান কষ্ট বুকে চেপে রেখেছে। বর্ষা এগিয়ে গিয়ে ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ভাই, এভাবে কষ্ট পাস না। দুনিয়ার কথা ভাবিস না, নিজের মনের কথা ভাব। ওকে ছাড়া তুই কখনো ভালো থাকবি না। তোর ভালো থাকা তো। টায়রা সরে এলো ওখান থেকে। বাকি কথাগুলো আর শুনল না, হয়তো শুনতে চাইনি। মেয়েটাকে জানে না, ও আর জানতেও চায় না। কারণটা যে অজানা ভয় তা বুঝতে পারলেও ঠিক কিসে ভয় পাচ্ছে। লাজুক অন্য কোনো মেয়েকে ভালোবাসে এটা শুনতে চায়নি, নাকি নিজের? নাহার ভাবতে পারছে না ও। হাত পা কাঁপছে, শরীরে বিন্দু মাত্র শক্তি পাচ্ছে না। চোখ দিয়ে টপটপ পানি পড়ছে। কেমন যেন অগোছালো লাগছে চারিদিক। আচ্ছা, ওর কষ্ট কেন হচ্ছে, যেন কেউ গলা চেপে ধরেছে। রিম্পির দিকে আতঙ্কিত হয়ে তাকিয়ে রিমি, নিশু, তিতলি। ভূত দেখার মতো চমকে আছে তারা। অবাকের সীমানা পেরিয়ে তিতলি বলল, রিম্পি, হাউ ইজ পসিবল?
রুহান ভাইয়া এই কথা কিভাবে বলল? ভাই টায়রাকে লাইক করে? রিম্পি চিন্তিত মুখ করে বলল। রুহান তো তাই বলল। আর আমিও ভেবে দেখলাম শাম হাওরুহানের কথাটা সত্যি হয়তো। তোরাই ভেবে দেখ ভাই আমাদের সবাইকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে, আর সেখানে টায়রা ভাইকে ভাইও বললে রেগে যায়। টায়রাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেয় না। আর কাল কি রিয়াক্ট করল? আমরাও তো ছিলাম, কই আমাদের তো কিছু বলল না। রিম্পির কথা শুনে চুপ মেরে রইল সবাই। তাদেরও মনে হচ্ছে কথাটি সত্যি। এতদিন এসব ওরা ভাবেইনি। ভাববেই বা কেন? 30 বছরের একটা ছেলে সে 17 বছরের একটা পিচ্চিকে ভালোবাসে। এটা কি আদৌ কারোর ভাবার কথা? আর তার উপরে সে তার বোন হয়, সে যেমন বোনই হোক না কেন। আর তাছাড়া লাজুক আর টায়রাকে নিয়ে ভাবা তো অসম্ভব, যে কিনা টায়রাকে দেখতে পর্যন্ত পারে না, সে কি করে? আর এই যাবৎ লাজুকের সব গার্লফ্রেন্ড ছিল হইলি এডুকেটেড, স্টাইলিশ, মডেল টাইপস। তাদের লাজুকের সাথে এজ ডিফারেন্স বেশি হলে 3-4 ছিল বা তার থেকেও কম। মাথা ঘুরাচ্ছে সবার ভাবতে ভাবতে। রিমি আহত গলায় বলল, আচ্ছা ভাই, যে টায়রাকে ভালোবাসে তোদের কি মনে হয় যে টায়রা কখনো বুঝবে এটা? রিমির কথার জবাবে নিশু বলল, কিভাবে বুঝবে? টায়রা তো ভাইকে ওর যমরাজ ভাবে। আর তাকে নিয়ে এই সব চিন্তা ও ভুলেও মাথায় আনবে না। ভাই আর টায়রার বিষয়টা সত্যিই ভাবাচ্ছে আমাকে। তিতলির কথায় বাকিরাও সায় দিল। এর মধ্যেই রুমে এলো টায়রা। আর তাকে দেখতেই চুপ করে ঘুর ঘুর নজরে চোখ বোলাতে লাগল পা থেকে মাথা পর্যন্ত। কি হলো এমনভাবে কি দেখছিস সবাই? আমি কি এলিয়েন? তিতলি মুখ ফসকে বলে ফেলল। এই মুহূর্তে এলিয়েনের থেকেও বেশি কিছু মনে হচ্ছে। তিতলির কথা শুনে চোখগুলো ছোট ছোট হয়ে এলো টায়রার। রিমি তিতলিকে কনুই দিয়ে খোঁচা মেরে চুপ করিয়ে দিল। তারপর টায়রার কাছে গিয়ে বলল, ওর কথা বাদ দে। তোকে তো এই স্কার্টটাতে দারুণ লাগছে। এটা কবে নিলি বলতো? টায়রা মুখ বেঁকিয়ে জবাব দিল, কেন মনে নেই? সেদিন না যমরাজ আনল। তুই আমাদের ভাইটাকে এমন যমরাজ জমজার কেন বলিস বলতো? ভাই কত হ্যান্ডসাম দেখতে দেখিস না? তার হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল সব একদম বাঁধিয়ে রাখার মতো। রিমির কথায় মুখ বেঁকালো টায়রা। পাশ থেকে তিতলি বলল, হ্যাঁ ঠিকই তো। তুই জানিস কত মেয়ে ভাইয়ের জন্য পাগল। আর তুই কিনা তাকে এই সব বলিস? টায়রা ভ্রু কুঁচকে সবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ব্যাপারটা কি বলতো? পুরো ভাই ভক্ত বোন হয়ে গেছিস। আজ তোরা সবাই মিলে তোদের ভাইয়ের নামে ফুলঝুরি খুলে বসেছিস কেন? না মামানে ও আর কি। তিতলির কথা শেষ হতেই আবার নিশু বলা শুরু করল, এমনভাবে বলছিস যেন আমরা মিথ্যা প্রশংসা করছি। আমরা যা বলছি তাতে কি কোনো ভুল আছে? হ্যাঁ মানছি ভাই একটু রাগী, তাছাড়া তো সবই ঠিক আছে। নিশুর কথা শুনে চোখ পাকিয়ে ওদের দিকে তাকালো টায়রা। অবাক হওয়ার ভঙ্গি করে বলল, শুধু একটু রাগী? নিজের গেলের দিকে আঙুল ঘুরিয়ে দেখিয়ে, এই দেখ সে একটু রাগীর ছাপ এখনো আছে। তোদের ভাই আস্ত একটা খাটাস, যমরাজ, মামদভূত, ব্যাটা গরু চোর। টায়রার কথা শুনে আহত চোখে তাকালো তার দিকে। লাজুকের সম্পর্কে যার এই সব চিন্তা ভাবনা, সে কি করে বুঝবে তার ভালোবাসা? বেলকিনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখতে ব্যস্ত টায়রা। গা হিম করা ঠান্ডা বাতাসগুলো যেন মোটা জ্যাকেটের আস্তরণ ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে। ছোট ছোট তারার ভিতরে এক ফালি চাঁদ, যেন আধ খাওয়া রুটির মতন। কোথাও একটা শুনেছিল, সবার কাছে পূর্ণিমার পূর্ণ গোল চাঁদটা অতি রোমান্টিক হলেও না খাওয়া অনাহারে ভোগা মানুষের কাছে একটা আস্ত রুটি। আপন মনে হেসে উঠল টায়রা। কথাটা সত্যি, কিন্তু কেন জানি হাসি পায় ব্যাপারটা নিয়ে ভাবলে। তবে আজ পূর্ণিমা নয়, তবুও এক অদ্ভুত ভালো লাগা ঘরে আটকে আছে সে।
কিন্তু তার এই ঘোর ভেঙে গেল রিম্পির ডাকে। কি হয়েছে? তোকে তোর গরুচোর ডাকছে। টায়রা অবাক হয়ে তাকালো রিম্পির দিকে। মানে? আরে ভাই ডাকছে। তুই তো বিকেলে বললি না সে নাকি গরু চোর। কথাটা বলেই হাসতে লাগল। এই মুহূর্তে এক অসহ্য বিষস্বাদে মেজাজটা ভরে গেল টায়রার। ডাকার আর সময় পেল না। রিম্পিকেও কিছু বলতে মন চাইছে, কিন্তু না বলে সোজা চলে গেল লাজুকের রুমে। দরজা চাপানো দেখে ঢেলে ভিতরে ঢুকল। বিছানায় তাকাতেই দেখল লাজুক খাটের সাথে হেলান দিয়ে উপরে মুখ করে চোখ বন্ধ করে রেখেছে। তা দেখে গুটি গুটি পায়ে এগিয়ে দাঁড়াল তার সামনে। ডেকে ছিলেন? টায়রার কথা শুনে চোখ খুলে তার দিকে তাকালো লাজুক। আতকে উঠল টায়রা লাজুককে দেখে। চোখগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে। লাল হয়ে ফুলে আছে, চোখে ভিতরের নালিগুলো দিয়ে যেন রক্ত বের হচ্ছে। উস্খুস্কো চুল, মুখ শুকিয়ে আছে। সব সময় পরিপাটি থাকা মানুষটাকে আজ যেন খুব অচেনা লাগছে তার কাছে। লাজুকের শান্ত দৃষ্টি টায়রার মুখের দিকে। মাথা নিচু করে নিল টায়রা। আমাকে কেন ডেকেছেন? টায়রার কথার প্রতি উত্তরে লাজুক বলল। মাথা ধরেছে, টিপে দেও। কথাটা বলে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। টায়রা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল লাজুকের দিকে, তারপর লাজুকের মাথার পাশে বসে কাপা কাপা হাতে ওর কপাল ছুঁয়ে দিল। থরথর করে কেঁপে উঠল টায়রা, কেন সে জানে না। বড়সড় একটা ঢোক গিলে আলতো হাতের স্পর্শে টিপে দিতে লাগল লাজুকের মাথা। ধীরে ধীরে চুলে হাত বলাতে লাগল টায়রা। লাজুকের চুলগুলো বেশ সফট, দেখতেই উঠে মন চায়। লাজুকের মুখের দিকে তাকিয়ে সে। মানুষটা আসলেই অদ্ভুত। যেমন সুন্দর দেখতে, তেমনি ভয়ঙ্কর অদ্ভুত সে। ছোট খাটো রহস্যর বই যেন সে, যার প্রতিটা পাতা পাতা রহস্যে ভরপুর। কিন্তু এই রহস্যের বইটি কবে খোলার সুযোগ পাবে সে? আদৌ কি পাবে কখনো? টু বি কন্টিনিউ। সুচং জান্নাত।